যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে এখনো পর্যন্ত 200+ ছাত্র, সাধারণ জনতা নিহত হয়েছে পুলিশ, বিডিআরের গুলিতে। আমরা সবাই ফেসবুকে সেটা দেখছি, আমরা সবাই অনুতপ্ত হচ্ছি। আমরা যারা প্রবাসে থাকি তারা সবাই আমাদের রেমিটেন্স দেওয়া বন্ধ করেছি। সবাই সবার জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু একটা বারও কি চিন্তা করেছেন যে যারা তার আপনজনকে হারিয়েছে সেটার পূর্ণতা কি কখনো হবে? আমি এতদিন পর্যন্ত শুধু দেখেছি, কিন্তু গতকালকে আমার খুব কাছের একজন নিহত হয়েছে। তার মৃত্যুর সংবাদ শোনার পরে আমি রিয়েলাইজ করতে পেরেছি যে যারা সন্তান হারিয়েছেন, যে বাবা, যে মা, যে ভাই তার বোনকে হারিয়েছেন, যে বোন তার ভাইকে হারিয়েছেন, তাদের যে একটা যন্ত্রণা সেটা আসলে যার চলে যায় সে ছাড়া অন্য কেউ বুঝে না। আমার আমার অ্যাডভার্টাইজিং এজেন্সি দ্য অ্যাক্টিভ সার্ভিসেসের সবসময় আমাদেরকে যিনি ফুড সার্ভিসটা দিয়ে থাকেন আমার ভাই, কারণ আমার যারা সাপ্লায়ার, আমার যারা ভ্যান্ডর, তারা সবাই আমার ভাই। আমি তাদেরকে ভাই হিসেবে জানি। আমার ভাই ইদ্রিস ভাইয়ের একমাত্র সন্তান মারুফ। মারুফ ছেলেটা খুবই শান্তশিষ্ট, ভদ্র, অমায়িক, সোনার টুকরা একটা ছেলে। শুক্রবার 19 তারিখ বিকেল বেলা আন্দোলন করতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে মারুফ সহ অনেকেই সেখানে আন্দোলন করছিলেন। ওই সময়টাতে আফতাবনগরের গেট থেকে বিডিআর মারুফের সামনে প্রায় 5 থেকে 600 স্টুডেন্ট ছিল, মারুফের পেছনে প্রায় 1 থেকে 1,500 স্টুডেন্ট ছিল আন্দোলনরত অবস্থায়। মারুফ দাঁড়িয়েছিল মাঝখানে। দূর থেকে বিডিআরের ছোড়া একটা গুলিতে মারুফের পেটে কিডনি বরাবর এসে লাগে এবং সেইখান থেকে মারুফ মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু তার আশেপাশে যারা ছিল, তার কিছু দূরেই 20 গজ দূরে তার মামা ছিল। তার মামার সাথে সাথে এসে তাকে ওখান থেকে উদ্ধার করেন। এখান থেকে উদ্ধার করার পরে তাকে নিয়ে প্রথমে কাছাকাছি এনজেড হাসপাতালে যায়। সেখানে তার রক্ত বন্ধ করার জন্য ওই জায়গাটাতে একটু হালকা ড্রেসিং করে তাকে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে, এখানে একটা ঘটনা বলে রাখি যে যখন মারুফকে নিয়ে এনজেড হাসপাতাল থেকে বলা হয় যে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য, কারণ এখানে ওর চিকিৎসা হবে না, কারণ অলরেডি অনেক রক্ত ওর ঝরে গেছে। তো ওই সময়টাতে কোনো কিছু পাচ্ছিল না, যেহেতু তারপরে বাহিরে, হসপিটালের বাহিরে একটা লাশবাহী গাড়ি ছিল, লাশ ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে। মারুফের মামা সেই লাশবাহী গাড়ির যিনি রিলেটিভ ছিলেন তাকে রিকোয়েস্ট করেন যে আপনারা হয়তো বা লাশটাকে যদি এখানে রাখেন, যে কোনো একটা উপায় এখান থেকে নিয়ে যেতে পারবেন, কিন্তু ওকে বাঁচানো দরকার। আপনি চিন্তা করেন যে মানুষ কতটুকু ভালো, কতটুকু মনুষ্যত্ব মানুষের মধ্যে কাজ করে। সেই লাশবাহী গাড়ির লাশটাকে নিচে নামিয়ে রেখে মারুফকে নিয়ে যাওয়ার জন্য তারা রাজি হয়। তারা অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেয় ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে। প্রথমধ্যে মৌচাক ফ্লাইওভারের উপরে মারুফ হঠাৎ দুটা ঝাঁকুনি দেয়, দিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মারুফের বাবা খবর শোনার পরে প্রথমে পাগলের মতো করে যায় হচ্ছে আপনার এনজেড হাসপাতালে। সেখান থেকে যখন শুনে যে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, সেখান থেকে আমাকে সে বলে যে ভাই, আমি গুলশান 1 নাম্বার পর্যন্ত কিভাবে গিয়েছি সেটা বলতে পারবো, কিন্তু 1 নাম্বার থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত আমি কিভাবে গিয়েছি সেটা আমি বলতে পারবো না, আমার মনে নেই। আমার কথা হচ্ছে, আজকে যদি অন্য দেশের কেউ, অন্য দেশের কোনো বাহিনী আমাদের গায়ে গুলি করতো বা আমাদের গায়ে আঘাত করতো, তাহলে মনকে বুঝ দিতে পারতাম। কি করে আমার নিজের দেশের লোক বা নিজের দেশের মানুষের গায়ে গুলি করে? এটা কেমন বর্বরতা! আমি আসলে এটা এখনো বুঝে উঠতে পারিনি। আপনারই তো ভাই, যিনি গুলিটা করেছেন উনি তো বাংলাদেশী, উনি তো আপনারই ভাই। কারণ পৃথিবীটা গোল, কোনো না কোনো ভাবে আমরা কেউ কারো সাথে কোনো না কোনো ভাবে লিঙ্ক আপ পরিচিতই। আপনি যাকে গুলি করেছেন সে আপনার ভাই হতে পারত, আপনার ছেলে হতে পারত। আজকে মারুফের বাবা মার আর কেউ নেই অবশিষ্ট সম্পদ। মারুফরা বাড্ডার স্থানীয়,
অবশিষ্ট তার কাছে আর কিছু নেই। একমাত্র ছেলেকে হারিয়ে, একমাত্র সন্তানকে হারিয়ে বাবা মা দুইজনে পাগল প্রায়। মারুফ সহ এখনো পর্যন্ত কোটা আন্দোলনে আমাদের যত শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে শহীদের কাতারে কবুল করে নিক, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।